এই ছেলেটি হঠাৎ জানতে পারে তার বাবাকে কেউ খুন করেছে। ঠিক তখনই পেছন থেকে কিছু গুন্ডা এসে তার উপরে হামলা করে। এদিকে তার বড় ভাইও খবরটি শুনতে পেরে গুন্ডাগুলোকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর এই দুই ভাই কোনো সাধারণ লোক ছিল না, একজন ছিল নেভি কমান্ডার আর অন্যজন ছিল আন্ডার কভার পুলিশ অফিসার। ব্যাস, এই দুই ঘাড়তারা ছেলে মিলে শুরু করে দেয় গ্যাংসাপের মিশন। তো হে গাইস, চলে এসেছি একটি ধামাকাদার অ্যাকশন মুভি দ্য রেকিং ক্রু এর সম্পূর্ণ এক্সপ্লেনেশন নিয়ে। প্রতিশোধ কাকে বলে সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটি একদমই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা এক বৃদ্ধ লোককে জমজমান বাজারের মধ্যে দিয়ে হন্তদন্তই পালাতে দেখি। এই লোকটির নাম ছিল ভল্টার। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে কাউকে দেখে ভয় পেয়ে পালাচ্ছে। আর ঠিক তখনই আমরা একজন লোককে দেখতে পাই যে ছায়ার মতো তার পেছনে পড়ে আছে। তখন ভল্টার একটি ছোট গলিতে ঢুকে যায় আর দ্রুত নিজের গায়ের জ্যাকেট বদলে ছদ্মবেশ ধরে সেখান থেকে রাস্তায় বেরিয়ে আসে। কিন্তু আজকে তার কপাল খুব খারাপ ছিল। রাস্তায় পা রাখতে না রাখতেই প্রচণ্ড বেগে একটি গাড়ি এসে তাকে পুরো পিষে দেয়। এরপর সিন পাল্টালে আমরা ভল্টারের বড় ছেলে জেমসকে দেখতে পাই। সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন নেভি কমান্ডার। আর বর্তমানে সে নতুন সেনাদের ট্রেনিং দিচ্ছিল। কিছুক্ষণ পর ট্রেনিং শেষ করে জল মুছতে মুছতে বেরোতেই যাবে, ঠিক সেই সময় একজন সেপাই এসে তাকে জানায় যে তার বাবা গতকাল রাতে মারা গেছে। এই কথা শুনে জেমস সোজা মর্গে চলে আসে। নিজের বাবার মৃতদেহ দেখে এক মুহূর্তের জন্য তার খারাপ লাগলেও পরক্ষণে সে নিজেকে পাথরের মতো শক্ত করে ফেলে। তাদের বাবা ছেলের সম্পর্ক যে মোটেও ভালো ছিল না সেটা তার চোখের চাহনিতে আমরা স্পষ্ট বুঝতে পারি। এরপর বাড়িতে ফিরে জেমস তার স্ত্রী ডেরিকে খবরটা দেয়। জেমস তার বাবাকে বেশি একটা পছন্দ করতো না, তাই সে নাম ধরেই বলে ভল্টার মারা গেছে। নিজের কর্মের ফল সে গতরাতেই পেয়ে গেছে। লোকটা সারা জীবন বন্ধুর চেয়ে শত্রুই বেশি বানিয়েছিল। আর এখান থেকে আমরা জানতে পারি যে ভল্টার নিজেও একজন পুলিশের সিক্রেট এজেন্ট ছিল। এখন জেমস চায় যত দ্রুত সম্ভব তার বাবার শেষ কৃতকাজ শেষ করতে। তখন ডেরি তার ছোট ভাইয়ের কথা তাকে মনে করে দিলে জেমস অনেক রেগে যায়। সে বলে ওর কথা বাদ দাও, ভল্টার বেঁচে থাকতে ওর কিছু যায় আসতো না, আর এখন তো আসবেও না। এরপর আমরা স্পেনের একটি শহরে জেমসের ছোট ভাই জনিকে দেখতে পাই। সে বাড়িতে ফিরে আসতেই দেখা যায় তার প্রেমিকা ভ্যালেন্টিনা সব ব্যাগ গুছিয়ে তাকে ছেড়ে চলে যাচ্ছে। জনি অনেক বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। ভ্যালেন্টিনা বলে আজ আমার জন্মদিন, তুমি সেটাও ভুলে গেছো। তোমার মতো দায়িত্বহীন মানুষের সাথে আমি আর থাকতে চাই না। এই কারণে ভ্যালেন্টিনা তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেই দিন রাতে জনি হতাশ হয়ে ঘুমানোর চেষ্টা করছিল। ঠিক তখনই জেমসের স্ত্রী মানে ডেরি তাকে ফোন করে জানায় যে ভল্টার মারা গেছে আর কালকেই তার শেষ কৃতকাজ করা হবে। তখন জনি অবাক হয়ে বলে আমি তো জানতাম বুড়োটা বহু বছর আগেই মারা গেছে, আর তাছাড়া আমার সাথে ওর ভালো সম্পর্ক ছিল না, আমি আসতে পারবো না। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই দুজন লোক তার ঘরে ঢুকে তার গলায় ছুরি চেপে ধরে। এরা আসলে কুখ্যাত ইয়াকুজা গ্যাংয়ের লোক ছিল। তারা জনিকে হুমকি দিয়ে বলে তোর বাপ মরার আগে তোর জন্য একটা পার্সেল পাঠিয়েছে, তাই আর দেরি না করে সে যেন পার্সেলটা তাদের দিয়ে দেয়। তখন এই কথা শুনে জনি অবাক হয়ে যায়, কারণ সে তো এইমাত্র জানলো যে তার বাপ মারা গেছে। কিন্তু লোকগুলো তার কথায় পাত্তা দেয় না। আর মুহূর্তেই শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর লড়াই। তোমাদের তো আগেই বলেছি যে জনি কোনো সাধারণ কেউ ছিল না, সেও একজন নামকরা ডিটেকটিভ। তাই সে এক এক করে ইয়াকুজা গুন্ডাদের হাড়গোড় গুড়িয়ে দিতে থাকে আর মুহূর্তে সবগুলোকে শেষ করে দেয়। এদিকে পরদিন সকালে দেখা যায় হাওয়াইয়ের সমুদ্রের পাড়ে ভল্টারের শেষ কৃতকাজ চলছে। জেমস যখন কফিনের সামনে দাঁড়িয়েছিল ঠিক তখনই সেখানে জনি এসে হাজির হয়। নিজের ছোট ভাইকে দেখে জেমসের চোখে মুখে আনন্দের বদলে বিরক্ত ফুটে ওঠে। আর দুইবার দেখা হতে না হতেই দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তখন এইসব কাণ্ড দেখে তাদের কাজিন ব্রেন্ডা এসে তাদের শান্ত করার চেষ্টা করে। তখন এইসবের মধ্যেই ভল্টারের কৃতকাজও শেষ হয়ে যায়। বাড়িতে ফেরার পথে বেরিয়ে আসে তাদের পারিবারিক ঝামেলার আসল কারণ। আসলে তাদের বাবা এক হলেও তাদের মা ছিল আলাদা। জেমসের মাকে ছেড়ে ভল্টার যখন জনির মাকে বিয়ে করেছিল তখন সেই থেকেই জেমসের মনে ভল্টারের প্রতি ঘৃণার সৃষ্টি হয়। এরপর সবাই মিলে যখন ডাইনিং টেবিলে খাবার খেতে বসে তখন জনি হঠাৎ বলে ওঠে আমার মনে হয় ভল্টারকে খুন করা হয়েছে, এটা কোনোভাবেই সাধারণ অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে না। আর এই কথা শুনে জেমসের মেজাজ আরও খারাপ হয়ে যায়। কিন্তু জনি যখন জানায় যে তার বাড়িতে গতকাল রাতে গুন্ডারা আক্রমণ করেছে এবং তারা ভল্টারের পাঠানো একটি পার্সেল খুঁজছে তখন জেমস জনিকে ধমক দিয়ে বাইরে নিয়ে আসে আর বলে বাচ্চাদের সামনে এমন উল্টোপাল্টা কথা বলা তোমার একদমই উচিত হয়নি। আর তাছাড়া তুমি তো ভল্টারকে ঘৃণা করতে, আর এখন হঠাৎ তার খুনিকে ধরার এত শখ হলো কেন? জনি তখন সোজাসুজি জানিয়ে দেয় যে জেমস তাকে সাহায্য না করলেও সে একাই রহস্যের সমাধান করবে। যাই হোক, জনির মেজাজ অনেক খারাপ থাকায় সে একটি বারে আসে এবং সেখান থেকে এক গ্লাস মদ খেতেই তার মাথা ঘুরতে থাকে। আর তখনই হাওয়াইয়ের এক ভয়ঙ্কর মাফিয়ার একটি লোক সেখানে আসে আর সে জনিকে ধরে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে আসার পর সেই মাফিয়ার লিডার মিস্টার কে জনিকে হুমকি দিয়ে বলে তোকে আগেও আমি ওয়ার্নিং দিয়েছি এখানে না আসার জন্য, কিন্তু তুই তাও এখানে এসেছিস। এখন আমি তোকে 7 দিন সময় দিচ্ছি, এরপর যেন তোকে এই এলাকায় না দেখি,
না হলে এখানে তোকে আর তোর ভাইকে জ্যান্ত পুঁতে ফেলবো। এই বলেই মিস্টার কে জনির গলায় এক অদ্ভুত চিহ্ন এঁকে দিয়ে তাকে সমুদ্রের পাশে ফেলে রেখে যায়। এদিকে জেমসের মাথায় জনির কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, তাই সে সোজা পুলিশের চিফ মিস্টার রেনেটের কাছে চলে যায়। জেমস তাকে বলে সে ভল্টারের কেস ফাইল দেখতে চায়, কিন্তু রেনেট তাকে জানায় ভল্টারকে যে খুন করা হয়েছে তার প্রমাণ এখনও তারা পায়নি, তবে কিছু পেলে সে অবশ্যই জেমসকে জানাবে। অন্যদিকে জনি ভল্টারের পুরনো বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে। তখন সে একটা গোপন ড্রয়ার থেকে একটা বন্দুক খুঁজে পায়। ঠিক তখনই জনি বুঝতে পারে কেউ একজন ঘরে ঢুকছে। জনি তাড়াতাড়ি লুকিয়ে দেখতে পায় একটা ছেলে ঘরে ঢুকে কিছু একটা খুঁজছে। তখন জনিকে দেখে সেই ছেলেটি দৌড়ে পালাতে শুরু করে। জনি অনেক দৌড়াদৌড়ি করার পর শেষমেশ তাকে ধরে তার নাক ফাটিয়ে দেয়। এরপর জনি তাকে আবার ভল্টারের বাড়িতে নিয়ে আসে। এই ছেলেটির নাম ছিল পিকা। সে আসলে ভল্টার হয়ে কাজ করছিল। পিকা বলে এই পুরো শহরেই তোমার বাবার শত্রু ভর্তি ছিল, আর এসবের মধ্যে তাকে যে কে মেরেছে তা বলা মুশকিল। তার সাথে এইসব কথা বলতে বলতেই জনির নজরে পড়ে দেওয়ালে ঝোলানো একটা সার্ফিং বোর্ডের উপরে। জনি তখন সেটা সরাতেই ভিতর থেকে একটা রহস্যময় ম্যাপ খুঁজে পায়। অন্যদিকে জেমস ঠিক সেই জায়গায় পৌঁছায় যেখানে ভল্টারকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছিল। জেমস সেখানে একটি রেস্টুরেন্ট দেখতে পায় যেটাতে সিসিটিভি লাগানো ছিল। জেমস দ্রুত সেই রেস্টুরেন্টে ঢুকে সিসিটিভি ফুটেজ দেখতে চায়, কিন্তু রেস্টুরেন্টের কর্মীরা তাকে মানা করে দেয়। তখন জেমস পকেট থেকে টাকা বের করে দিয়ে বলে, এই টাকা নেওয়ার ফুটেজটা দেখাও, এটা তোমাদের হসপিটালে যাওয়ার জন্য দিলাম, কারণ ফুটেজ না দেখালে তোমাদের অবস্থা আমি খুবই খারাপ করতে চলেছি। এদিকে জনি তখনও সেই রহস্য ম্যাপটা বোঝার চেষ্টা করছিল। এমন সময় জেমস ঝড়ের বেগে সেই ঘরে ঢুকে পড়ে। মুহূর্তেই দুই ভাই একে অপরের দিকে বন্দুক তাক করে ধরে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে জেমস তাকে একটা পেন ড্রাইভ দেয়, আর সেখান থেকে ফুটেজ দেখে তারা নিশ্চিত হয়ে যায় যে ভল্টারকে পরিকল্পনা করে খুন করা হয়েছে, কারণ সেই নীল রঙের গাড়িটিতে কোনো নাম্বার প্লেট ছিল না। অর্থাৎ এখন তাদের এই পুরো শহরে এই ভ্যানটিকে খুঁজে বের করতে হবে। কিন্তু বিপদ তাদের এখনো পিছু ছাড়েনি, কারণ তারা গাড়ি নিয়ে মেইন রোডে ওঠা মাত্রই একটি গাড়ি এসে তাদের সজোরে ধাক্কা মারে, আর সেই গাড়ি থেকে একদল গুন্ডা তাদের উপর অনবরত গুলি চালাতে থাকে। জনি মুহূর্তের মধ্যেই চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পাল্টা আক্রমণ শুরু করে। জেমস কোনো মতো গাড়ির ছাদের উপর উঠে তাদের উপর গুলি চালাতে থাকে। এদিকে শত্রুর সংখ্যা বেশি দেখে জনি একটা বুদ্ধি বের করে। সে জেমসকে লাফ দিতে বলে গাড়িটিতে গুলি করে ব্লাস্ট করে দেয়। বিশাল এক বিস্ফোরণের ফলে গুন্ডাগুলোর চ্যাপ্টার সেখানে ক্লোজ হয়ে যায়, আর এইভাবেই জনি তার বড় ভাই জেমসকে বাঁচিয়ে নেয়। এরপর তার আবারও সেই পুলিশ চিফ মিস্টার রেনেটের কাছে যায়, কিন্তু মিস্টার রেনেট তাদের দেখে খুবই বিরক্ত হয়ে যায়। সে জনিকে মনে করিয়ে দেয় যে সে অন্য জায়গার ডিটেকটিভ, তাই এখানে তার কোনো পাওয়ার নেই, আর তারা দুই ভাই যেন তার এই কেসে আর কোনো নাক না গলায়। কিন্তু এই ঘাড়দারাগুলো কি ঘরে বসে থাকার লোক? বাড়িতে এসে তারা তাদের কাজিন ব্রেন্ডাকে ডাকে। আসলে ব্রেন্ডা পেশায় একজন উকিল, আর সে ম্যাপটা দেখেই ভয় পেয়ে যায়। সে জানায় এটা আসলে বিশাল এক ক্যাসিনোর ম্যাপ, যা হাওয়াইয়ের সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তি মার্কাস এটা তৈরি করতে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই প্রজেক্টের কথা কেউ জানে না। তার মানে ভল্টারি গোপন খবরটি জেনে গিয়েছিল বলেই তাকে মেরে ফেলা হয়েছে। অর্থাৎ ভল্টারের খুনি আর কেউ নয়, স্বয়ং মার্কাস। পরদিন সকালে তারা সেই জায়গায় যায় যেখানে ক্যাসিনো হওয়ার কথা। সেখানে আসলে অনেক গরিব মানুষ বাস করে, যাদের এখান থেকে অলরেডি তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আর এর মধ্যে পুলিশ চিফ মিস্টার রেনেট তাদের ফোন করে জানায় যে সেই নীল গাড়িটিকে পাওয়া গেছে, কিন্তু সেটা সমুদ্রের নিচে ড্রাইভারের লাশ সহ ডুবেছিল। তার মানে খুনিরা সব প্রমাণ মোছার জন্য তাকে মেরে ফেলেছে। ঠিক তখনই পিকা এসে তাদের একটি খবর দেয় যে মার্কাসের বাড়িতে নাকি আজ একটি বিশাল পার্টি আছে, আর পিকা নাকি সেখানে ওয়েটারের কাজ পেয়েছে। তাই জনি আর জেমস এই সুযোগটাকে হাতছাড়া করতে চায় না। তারা দুজনেই ওয়েটারের ড্রেস পরে মার্কাসের পার্টিতে ঢুকে পড়ে, আর সেখানে জনির সাথে দেখা হয় এক সুন্দরী মহিলার সাথে, যার নাম হলো লিজা। আর তাদের মধ্যে কথায় কথায় বেরিয়ে আসে আসল কাহিনী। আসলে লিজা আর কেউ নয়, বরং মার্কাসের স্ত্রী। জনি যখন তাকে নিজের পরিচয় দেয় তখন লিজা অবাক হয়ে বলে, তাহলে তুমি হলে ভল্টারের ছেলে। তখন লিজা বলে, আসলে আমি ভল্টারকে হায়ার করেছিলাম আমার হাজব্যান্ডের উপরে নজর রাখার জন্য, কারণ আমার মার্কাসের উপর সন্দেহ হচ্ছিল যে তার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক রয়েছে। তাই আমি ভল্টারকে প্রমাণ খুঁজতে লাগিয়েছিলাম, যেন সেটা দেখি আমি তার সাথে ডিভোর্স নিতে পারি। কিন্তু ভল্টার কি জানতে পেরেছিল সেটা বলার আগে ওকে মেরে ফেলা হয়েছে। এসব বলে লিজা জনিকে গোপনে কাল আবারও তার হোটেলে দেখা করতে বলে। ওদিকে জেমসের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ মার্কাসের বডিগার্ডটা জেমসকে ধরে নিচে নিয়ে আসে। এদিকে জনিকেও ধরে সেখানে নিয়ে আসা হয়। মার্কাস তাদের সাথে ঠাট্টা করেই বলে, তোমরা দুজনে কি ভাবছো? তোমার বাপকে কি আমি মেরেছি? আর ভল্টারকে তো আমি নিজেই ভাড়া করেছিলাম আমার বউর উপর নজর রাখতে। আমার সন্দেহ হচ্ছিল লিজা আমাকে চিট করছে। এটা শুনে জনি আর জেমস একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা দুজনেই ভাবতে থাকে এটা আবার কেমন ব্যাপার হলো। স্বামী স্ত্রীকে দুজনে একই গোয়েন্দাকে ভাড়া করেছিল, তাও আবার একে অপরের উপরই স্পাই করার জন্য। এরপর মার্কাসের কথা শুনে তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু পরের দিন সকালে জনি যখন আবারও লিজার সাথে দেখা করতে যায় তখন তার রক্ত ঠান্ডা হয়ে যায়। সে দেখে কেউ লিজাকে অলরেডি সেখানে খুবই ভয়ানকভাবে শেষ করে দিয়েছে। জনি বুঝে যায় এই কাজ কে করেছে, কারণ মার্কাস শুধু ব্যবসায়ী নয়, সে একজন ভয়ঙ্কর মাফিয়াও ছিল, যে কিনা নিজের স্ত্রীকেও ছাড়েনি। রাগে ফুঁসতে ফুঁসতে জনি একাই মার্কাসের বাড়িতে চলে আসে, আর সামনে যাকেই পাচ্ছে তাকেই পিটিয়ে হাড়গোড় ভেঙে দিচ্ছে। কিন্তু মার্কাসের প্রচুর বডিগার্ডের সামনে জনি বেশিক্ষণ টিকতে পারে না। একজন পেছন থেকে ইলেকট্রিক গান দিয়ে তাকে শক দিয়ে নিস্তেজ করে ফেলে। তখন সে আধবোঝা চোখে দেখে মার্কাস তার সামনে বসে হাসছে। এটা দেখে জনি চিৎকার করে বলে, আমি তোকে ছাড়বো না। কিন্তু মার্কাস কোনো উত্তর না দিয়ে জনিকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর জনিকে ছাড়াতে শেষ পর্যন্ত স্বয়ং গভর্নর আসে, কারণ গভর্নর তার বাবার খুব ভালো বন্ধু ছিল।
তখন জেল থেকে বেরিয়ে জনির সাথে জেমসের দেখা হয়, কিন্তু জনি তাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে থাকে। জেমস তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুই আমাকে সহ্য করতে পারিস না কেন? ব্যাস, এই কথা শুনেই জনির ভেতরে থাকা সব রাগ আগুনের মতো ফেটে পড়ে। দুই ভাই রাস্তার মাঝে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয়ে যায় ভাই ভাইয়ে মারামারি। জেমস শুরু থেকে জনিকে কোনো আঘাত করছিল না, কিন্তু এক পর্যায়ে তারও মাথা গরম হয়ে যাওয়ায় সেও জনিকে পেটাতে শুরু করে। এত মার খেয়ে জনি মাটিতে পড়ে অবশেষে শান্ত হয়। তখন জনি বলে, তুই জানিস আমার চোখের সামনে আমার মাকে খুন করা হয়েছে, আর তারপর আমার বাপও আমার কোনোদিন খোঁজ নেয়নি। তখন আমার একমাত্র কাছের মানুষ ছিলি তুই। আমি দিনের পর দিন অপেক্ষা করেছি যে তুই একদিন আসবি আর আমাকে ছোট ভাইয়ের মতো আগলে রাখবি, কিন্তু তুই বরাবরই আমার সাথে খারাপ ব্যবহার করে গেছিস। জনির ভেতরে জমে থাকা এই বেদনার কথা শুনে জেমস পুরো স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে তার এই অবহেলা জনির জীবনটাকে কতটা এলোমেলো করে দিয়েছে। তখন জেমস নিজের ভুল বুঝতে পেরে জনির কাছে ক্ষমা চায়। এরপর দুই ভাই মিলে সিদ্ধান্ত নেয় যে মায়ের খুনিকে তারা তো মারতে পারেনি, কিন্তু বাবার খুনিদের তারা জ্যান্ত ছাড়বে না, সব কটাকে জ্যান্ত পুঁতে ফেলবে। এরপর তারা বাড়ি ফিরলে জেমসের স্ত্রী ডেরির কাছে তারা মিথ্যে কথা বলে যে তারা নাকি বাইরে গুন্ডাদের সাথে মারামারি করেছিল, কিন্তু ডেরি সব বুঝতে পেরে যায়। সে জানে এই দুটো নিজেদের মধ্যে মারামারি করেছে। ঠিক এমন সময় জনির মোবাইল বেজে ওঠে। তার গার্লফ্রেন্ড ভ্যালেন্টিনা তাকে ফোন করেছে। সে রেগে গিয়ে বলে, তুমি আমাকে না বলেই বাড়ি থেকে পালালে কেন? আমি তোমার বাড়িতে এসেছি আর দেখছি তোমার পুরো ঘর পার্সেল দিয়ে ভর্তি হয়ে গেছে, আর তার মধ্যে একটা পার্সেলের ভেতরে একটা পেন ড্রাইভ রয়েছে। এই কথা শুনে জনি উত্তেজিত হয়ে বলে, তুমি তাড়াতাড়ি পেন ড্রাইভটা নিয়ে এখনই হাওয়াইতে চলে আসো। ভ্যালেন্টিনা প্রথমে মানা করলেও জনির জোর করাতে সে আসতে বাধ্য হয়। সে পেন ড্রাইভটা নিয়ে হাওয়াইতে পৌঁছে যায়, কিন্তু সে জনিকে সাফ জানিয়ে দেয় সে পেন ড্রাইভটা দিতেই শুধু এখানে এসেছে। জনি পেন ড্রাইভটা নেওয়া মাত্রই সেটা পিকার কাছে দিয়ে দেয়, যেন সে ভল্টারের লুকানো গোপন তথ্যগুলো বের করতে পারে। তখন গাড়ির পিছনে বসে পিকার ল্যাপটপে পেন ড্রাইভটি আনলক করার অনেক চেষ্টা করছিল, কিন্তু সে বলে এটা খুলতে 12 ডিজিটের একটা কোড লাগবে। জেমস তখন পকেট থেকে একটা পুরনো কাগজ বের করে দেয়, যেটা সে ভল্টারের টেবিল থেকে খুঁজে পেয়েছিল। তখন কোডটি বসাতেই পেন ড্রাইভটি খুলেও যায়, কিন্তু হঠাৎ করেই একটি হেলিকপ্টার নিচ দিয়ে তার দিকে ধেয়ে আসতে থাকে, আর শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর গোলাগুলি। ভ্যালেন্টিনা বলে, আমি গাড়ি চালাচ্ছি, তোমরা পাল্টা হামলা করো। এরপর দুই ভাই মিলে পাল্টা জবাব দিতে শুরু করে। এরই মধ্যে আবার দুজন বাইকারও তাদের পেছনে আসে, আর বাইকারগুলো গাড়ির কাছে এসে জানলার কাঁচ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। জনি একজনকে গাড়ির পাশে চেপে ধরে তার একটা হাত ছিঁড়ে দেয়। এদিকে জেমস অন্যজনকে একের পর এক ঘুষি মেরে হাড়গোড় গুড়িয়ে দেয় আর গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। অন্যদিকে উপর থেকে হেলিকপ্টারটি অনবরত বৃষ্টির মতো গুলি চালিয়ে যাচ্ছিল। তখন জেমস তার বন্দুক দিয়ে এক অসাধারণ শটে হেলিকপ্টারের পাইলট সহ দুজনকে উড়িয়ে দেয়, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি তাদের গাড়ির উপরে আছড়ে পড়তেই যাচ্ছিল, কিন্তু ভ্যালেন্টিনা তার অসাধারণ ড্রাইভিং স্কিলের মাধ্যমে একদম শেষ মুহূর্তে তার একটা টানেলের ভিতরে ঢুকে যায় আর কোনো রকম এবারের মতো বেঁচে যায়। এদিকে পিকা ততক্ষণে পেনড্রাইভটি আনলক করে ফেলেছিল। তখন ভ্যালেন্টিনা ডেটাগুলো চেক করতেই অবাক হয়ে যায়, কারণ সে জানায় এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের ট্রানজ্যাকশন হয়েছে, আর এই পুরো টাকাটাই গেছে হাওয়াইয়ের গভর্নর অ্যাকাউন্টে। এটা শুনে জনি ও জেমস খুব শক খায়। তারা বুঝতে পারে মার্কাস আসলে একা নয়, এর সাথে সরকারের শীর্ষ ব্যক্তি গভর্নরও জড়িত রয়েছে। এদিকে ব্রেন্ডা তখন এই ব্যাপারে জানতো না, তাই ব্রেন্ডা সেই ক্যাসিনোর অবৈধ ম্যাপটি নিয়ে গভর্নরের কাছে যায় তার কাছে সাহায্য চাইতে। গভর্নর ম্যাপটি হাতে নিতেই তার চেহারার রং বদলে যায়। সে ব্রেন্ডাকে বলে, আমি দেখছি এই ব্যাপারে কি করা যায়, কিন্তু ব্রেন্ডা এখনও টের পায়নি যে সে অলরেডি এই ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। এদিকে জেমস আর জনি যখন বাড়িতে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জেমস পাগলের মতো তার দুই বাচ্চা ও স্ত্রীকে খুঁজতে থাকে। তখন বাথরুমে গিয়ে দেখে তার দুই সন্তান ভয়ে জড়সড় হয়ে কান্না করছে। তারা জানায় একদল লোক এসে তাদের মাকে তুলে নিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে জেমসের ফোনে মার্কাসের ফোন আসে। মার্কাস তাদের বলে, পেন ড্রাইভটা নিয়ে 1 ঘন্টার মধ্যে আমার বাড়িতে চলে এসো, আর যদি একটু দেরি হয় তাহলে ডেরি আর ব্রেন্ডাকে সে মেরে ফেলবে। এসব শুনে জেমসের মাথা রক্ত গরম হয়ে যায়। সে তার ঘরের একটা গোপন দেওয়াল সরলে আমরা দেখতে পাই ভেতরে সারি সারি রাইফেল আর গ্রেনেড দিয়ে ভর্তি ছিল। তখন দুই ভাই মিলে সবকিছু গুছিয়ে রওনা হয় মার্কাসকে শেষ করে ফেলতে। সেখানে যেতেই তারা দেখে মার্কাসের পুরো বাড়িতে প্রচুর গার্ডরা পাহারা দিচ্ছে, কিন্তু জনি আর জেমস খুবই সাবধানে এগিয়ে যায় আর সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে তারা একে একে সব গার্ডদের শেষ করে দেয়। গার্ডরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা একে একে সবাইকে মেরে ফেলতে থাকে। আর হঠাৎই বিদ্যুৎ চলে গেলে মার্কাস বুঝতে পারে গার্ডদারগুলো হয়তো অলরেডি চলে এসেছে, তাই সে তাড়াতাড়ি করে ইয়াকুজা গ্যাংকে তাদের পিছনে লাগিয়ে দেয়। যখন জেমস হলের ভিতরে ঢোকে তখন ইয়াকুজা গ্যাংয়ের লোকেরা তলোয়ার আর বন্দুক নিয়ে তাকে পুরো ঘিরে ফেলে আর শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর মারামারি। জেমস তখন একাই লড়ছিল সেই লোকগুলোর সাথে। এদিকে জনি নিচে পৌঁছে ডেরি আর ব্রেন্ডাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে, কিন্তু শয়তান মার্কাস পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। জনি জেমসকে বলে, তুমি এদেরকে সামলাও, আমি মার্কাসকে ধরছি। জেমস যখন তাদের নিয়ে বেরোতেই যাচ্ছিল ঠিক তখনই ডেরি বলে, তুমি কি আবারও তোমার ভাইকে একা ফেলে যাবে? ও একা ওই শয়তানটার সাথে পারবে না। এই কথা শুনে জেমস তাদের নিরাপদ জায়গায় রেখে জনির পিছু নেয়, কিন্তু তার পথ আটকে দাঁড়ায় ইয়াকুজা গ্যাংয়ের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার নাকামুরা। তার হাতে চকচকে এক বিশাল তলোয়ার, আর আবারও তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। নাকামুরার তলোয়ারের প্রতিটি কোপে জেমসকে অনেক আঘাত করছিল,
কিন্তু জেমস নিজেকে বাঁচিয়ে শেষমেশে এক মোক্ষম সুযোগে নাকামুরার নিজের তলোয়ার দিয়েই তার মুখ উড়িয়ে দেয়। অন্যদিকে সমুদ্রের ঘাটে মার্কাস যখনই তার বোটে উঠতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে জনি আসে, আর ফাইনালি মার্কাস আর জনির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তবে মার্কাস ছিল খুবই চালাক, সে জনির কাঁধে একটা লোহার হুক ঢুকিয়ে দেয়, ফলে যন্ত্রণায় জনি মাটিতে লুটিয়ে পড়ে। মার্কাস শয়তানের হাসি দিয়ে বলে, তোর বাপের অনেক বুদ্ধি ছিল, তাই ওকে আমি আগেই মেরে ফেলেছি, আর এবার তোদের দুই ভাইয়ের পালা। এই কথা বলেই মার্কাস তার বন্দুক বের করে, কিন্তু জনিও আস্তে আস্তে একটা গ্রেনেড বের করে আনে। আর যখনই মার্কাস গুলি চালাতে যাবে ঠিক তখনই জনি বোমাটার পিন খুলে ফেলে, ফলে সাথে সাথে বিশাল এক বিস্ফোরণে বোট সহ পুরো এলাকা কেঁপে ওঠে, আর বিস্ফোরণের ধাক্কায় জনি ছিটকে জলে পড়ে যায়। এদিকে জেমসও সেখানে চলে এসেছিল, আর সে দূর থেকে এই দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়। সে জনিকে বাঁচাতে দ্রুত জলে ঝাঁপিয়ে পড়ে। জেমস জনিকে খুঁজে পেলে তাকে টেনে উপরে তুলে আনে, আর কপাল ভালো থাকায় জনি কোনো রকমে বেঁচে যায়। পরদিন সকালে পুলিশই বিশ্বাসঘাতক গভর্নরকে অ্যারেস্ট করে। এরপর কিছুদিন কাটার পর যখন সবকিছু আগের মতো ঠান্ডা হয়ে যায়, তখন জেমস তার পরিবার আর সন্তানদের নিয়ে সমুদ্রের তীরে আসে। কিন্তু জনি একটু দূরে তার মায়ের একটা পুরনো ছবি নিয়ে দাঁড়িয়ে আছে। সে আস্তে আস্তে তার মাকে বলছিল সে তার বাবার খুনিকে শেষ করেছে। ঠিক এমন সময় সেখানে সেই মাফিয়া মিস্টার কে আসে। সে জনির হাতে হাত রেখে বলে, আমি তোমাকে 7 দিনের সময় দিয়েছিলাম এই এলাকা ছাড়ার জন্য, কিন্তু এখন তোমার আর কোথাও যাওয়ার দরকার নেই, কারণ এখন থেকে তুমি এখানকারই একজন সদস্য। এরপর মিস্টারকে যাওয়ার সময় জনির হাতে একটা কাগজ দিয়ে বলে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার। এতে সেই লোকটার নাম আছে যে বহু বছর আগে তোমার মাকে খুন করেছিল। তখন জনি কাগজটা নিয়ে তার বড় ভাইয়ের হাতে তুলে দেয়। জেমস নামটা পড়ে চিরকুটটা পুড়িয়ে ছাই করে দেয়, কারণ তারা আর চায় না যে তাদের পরিবার আবারও কোনো সমস্যার মুখে পড়ুক। তারা এখন এক সুখী পরিবার। আর এখানেই হাসি খুশি মুহূর্তের মধ্যে দিয়েই এই মুভিটা শেষ হয়ে যায়। তো গাইস, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ফিরছি আরও একটি অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।